আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এই আলোচনায়। আশা করি আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন অবশ্যই ভালো আছেন। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যা আমি মনে করি আমাদের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং একই সাথে সবচেয়ে জটিল একটি রাজনৈতিক সমীকরণ। দেখুন সুপ্রিয় দর্শক, এখানে ইতিহাসের একটু পাতা উল্টাতে হবে। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখি পৃথিবীর বুকে বহু সাম্রাজ্যের পতন হয়েছে, বহু ক্ষমতার হাত বদল হয়েছে। এই যেমন ধরুন ফরাসি বিপ্লবের কথা, যে বিপ্লবীরা সাম্য, মৈত্রী আর স্বাধীনতার ডাক দিয়ে রাজপথে নেমেছিল। পরবর্তীতে সেই বিপ্লবীদেরই কিন্তু গিলোটিনের নিচে মাথা দিতে হয়েছিল। ইতিহাসের এই নির্মম পরিহাস আমাদেরকে কিন্তু একটা জিনিসই শেখায়, সেটি হচ্ছে আবেগ আর বাস্তবতার মধ্যে দুস্তর ব্যবধান। আজকে আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে কথা বলছি, যখন আমাদের চারপাশের চেনা রাজনৈতিক জগৎটা বড্ড অচেনা মনে হচ্ছে। দেখুন, কিছুদিন আগেই তো আমরা আমাদের চোখের সামনে একটা বিশাল বড় ঝড় কিংবা সুনামি দেখলাম। 2024-এর জুলাই আগস্টের সেই প্রমত্ত দিনগুলো। কেউ একে আবেগের বশবর্তী হয়ে বলেন বিপ্লব, কেউ বলেন দ্বিতীয় স্বাধীনতা, আবার কেউ বলেন গণ অভ্যুত্থান। কিন্তু সময় বড় নিষ্ঠুর বিচারক। সে কারো মুখের কথায় বা স্লোগানে কান দেয় না। সে কেবল বাস্তবতার নিরেট আয়নাটা আমাদের সামনে তুলে ধরে। দেখুন, আজ যখন আমরা সেই আয়নার দিকে তাকাচ্ছি, তখন আসলে আমরা কি দেখতে পাচ্ছি? এটা কি আদৌ কোনো বিপ্লব ছিল? সুপ্রিয় দর্শক, সত্যিকার অর্থে যে পরিবর্তন আশা করা হয়েছিল, যদি সেই পরিবর্তন হতো, মানুষের ভাগ্যের যদি উন্নয়ন ঘটতো, তাহলে হয়তো একে পুরোপুরি বিপ্লব বলা যেত। অথচ আমরা কি দেখলাম বাস্তবে? এর কোনো কিছুই ঘটেনি। বরং উল্টো আরো দেশের ক্ষতি হয়েছে। যার কারণে বাস্তবতা হচ্ছে এটা শুধুমাত্র একটা রেজিম চেঞ্জ বা ক্ষমতার পালাবদল ছাড়া আর কিছুই নয়। আর এটা কিন্তু আমার কথা না। এটা এখন দেশের বড় বুদ্ধিজীবীরাও স্বীকার করে নিচ্ছেন। আবার বিপ্লবীরাও কিন্তু অকপটে স্বীকার করে নিচ্ছেন। তবে এখানে একটা জঘন্যতম ইতিহাস তৈরি হয়েছে। দেখুন, রাজনৈতিক পালাবদল হলে দেশে অস্থিরতা দেখা দেয়। এটা যেমন একটি স্বাভাবিক বিষয়, তেমন সেটা কতটুকু হবে সেটারও কিন্তু একটা নির্দিষ্টতা থাকে, একটা সুনির্দিষ্ট মাত্রা থাকে। কিন্তু আমরা কি দেখছি? এই পালাবদলের সুযোগ নিয়ে এই রেজিম চেঞ্জের প্রভাবে আজ দেশের একটি অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের উপর দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে এক ভয়াবহ স্ট্রিমরোলার। নির্যাতন, নিপীড়ন আর রাজনৈতিক অধিকার হরণের এক অদ্ভুত মহোৎসব দেখছি আমরা। আওয়ামী লীগ কিন্তু এদেশের মাটির সাথে মিশে থাকা একটি বড় শক্তি, এটা স্বীকার করতে হবে। আজ হয়তো তাদের গণতান্ত্রিক অধিকারগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে। তাদের নেতাকর্মীদের যেভাবেই হোক কণ্ঠরোধ করা হয়েছে। কিন্তু যারা ইতিহাস পড়েন, যারা রাজনীতির নারী নক্ষত্র বুঝেন, তারা খুব ভালো করেই জানেন যে কোনো বড় রাজনৈতিক শক্তিকে চাইলেই কিন্তু একদম শেকড় শুদ্ধ কোনোভাবে উপড়ে ফেলে শেষ করে দেওয়া যায় না। আপনি হয়তো ডালপালা কাটতে পারেন, কিন্তু মাটির গভীরে থাকা যে শিকড়, সেই শিকড়কে আসলে আপনি কিভাবে ধ্বংস করবেন? এটা ধ্বংস করা যায় না। এই যে একটা ধোঁয়াশা, এই যে একটা বিভ্রান্তি তৈরি করা হয়েছিল, তার আবরণ কিন্তু এখন খসে পড়তে শুরু করেছে। আপনারা নিশ্চয়ই সম্প্রতি ডাকসুর সাবেক নেত্রী ইমির কথা শুনেছেন। তিনি আসলে কোনো সাধারণ দর্শক নন। তিনি এই জুলাই আন্দোলনের অন্যতম অংশীদার এবং জুলাই যোদ্ধা। সেই ইমি আজ যখন প্রকাশ্যে আক্ষেপ করে বলেন, আমাদের ধোঁকা দেওয়া হয়েছে, আমরা প্রতারিত হয়েছি, তখন কিন্তু বুঝতে আর বাকি থাকে না যে পর্দার আড়ালে আসলে সেই সময় কি ঘটেছিল। ইনি খুব স্পষ্ট করেই একটি সাক্ষাৎকারে বলেছেন, যদি তিনি জানতেন যে এই আন্দোলনের মূল এজেন্ডা কি, তবে তিনি কখনোই আসলে এতে পা বাড়াতেন না। কেন বলছেন তিনি কথা? কারণ যে স্বপ্ন দেখিয়ে সেই সময় তরুণদের রাজপথে নামানো হয়েছিল, বাস্তবে তার ছিটে ফুটেও কিন্তু ঘটেনি।
বরং ইমির ভাষায় এটি ছিল স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠীর ক্ষমতা দখলের সুপরিকল্পিত একটি নীল নকশা। চিন্তা করে দেখুন এই কথাটি কতটুকু বড়। আমরা একটু পেছনের দিকে তাকাই। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। এই আবেগঘন স্লোগান দিয়ে যারা সাধারণ মানুষের মন সে সময় জয় করেছিল, ক্ষমতা বদলের সাথে সাথে সেই 5ই আগস্টের তারা ধানমন্ডির 32 নম্বরের ঐতিহাসিক বাড়িটি পুড়িয়ে দিল। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হলো, মুজিবনগর স্মৃতিসৌধ গুড়িয়ে দেওয়া হলো। এটা আসলে কেমন বিপ্লব? এটা কি বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষণ, নাকি একটা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার একটা মেটিকুলাস ডিজাইন? আপনারা খেয়াল করে দেখবেন এই নকশায় পড়ে যারা প্রাণ দিল, যারা হাসপাতালের বিছানায় পঙ্গুত্ব বরণ করে কাতরাচ্ছে, তাদের সঠিক খবর কিন্তু কেউ রাখলো না। বরং আমরা দেখলাম চরম অমানবিকতার এক নজির। বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মুশাররফ হোসেনের মতো একজন প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুতে কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলহামদুলিল্লাহ বলে উল্লাস করলো। এই যে সমাজের ভেতরে একটা বিকৃত মানসিকতা, একটা ঘৃণার বিষ পাম্প ছড়িয়ে দেওয়া হলো, এটা তো আসলে কোনো সুস্থ রাজনৈতিক পরিবর্তনের লক্ষণ হতে পারে না। এটা সেই কাঙ্ক্ষিত পরিবর্তনও হতে পারে না। আর ঠিক এই কারণেই কিন্তু জনগণ এখন আর সেই জুলাইয়ের আন্দোলনকে কিংবা তথাকথিত যোদ্ধাদের মন থেকে সম্মান করে না। কেন? কারণ মানুষের প্রত্যাশা ছিল একটা সুন্দর জীবনের, একটা স্থিতিশীল রাষ্ট্রের। কিন্তু তারা আসলে কি পেল? তারা পাচ্ছে এক সীমাহীন সংকট, অর্থনৈতিক দুরবস্থা, চরম নিরাপত্তাহীন জীবন এবং একরাশ হতাশা। মানুষ এখন কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে যে পরিবর্তনের নামে তাদের হাতে আসলে একটা বিষের পেয়ালা তুলে দেওয়া হয়েছে। হয় বেঁচে থাকো এগুলো সহ্য করে, না হয় এই বিষের পেয়ালা থেকে বিষ পান করে তুমি তোমার আত্মাকে মুক্তি দাও। অথবা আমরা ধরে নিতে পারি এই পরিবর্তনের নামে একটা বড় মূলা তাদের হাতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অনেক মানুষ কিন্তু মূলা খেতে পারে না। মূলা রান্না করার পর একটা গন্ধ বের হয়। সেই ঝাঁঝালো গন্ধটুকু অনেকে সহ্য করতে পারে না। তার মানে কি দাঁড়ালো? এই এমন একটি জিনিস আপনাদেরকে দিলাম পরিবর্তনের নামে, যেটা আপনি চাইলেও আসলে খেতে পারবেন না। তো একবার চিন্তা করে দেখুন, মানুষের চাহিদা কিন্তু মূলাতে ছিল না। আবার মানুষের চাহিদা কিন্তু বিষের পেয়ালাতেও ছিল না। মানুষের চাহিদা শুধুমাত্র ৩ বেলা পেট পুরে ভাত খাওয়া এবং একটা স্থিতিশীল রাষ্ট্র, একটা সুন্দর সমাজ ব্যবস্থা, সুন্দর রাষ্ট্রযন্ত্র। দীর্ঘদিনের দুর্নীতি, দীর্ঘদিনের লুটপাট, দীর্ঘদিনের চাঁদাবাজি, দীর্ঘদিনের একটি ক্ষমতাসীন দলের অত্যাচার থেকে মুক্তি। যদিও বর্তমান সময়ে জনগণ সেই সকল অত্যাচারকে, বর্তমানের সময়ে যে সকল অত্যাচার চলছে সেগুলো থেকে অনেক ভালো এবং বেটার মনে করে থাকে। এটা কিন্তু আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ। বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন গণমাধ্যমের যে সকল চিত্র রয়েছে জনগণের কথা, সেই জনগণের কথা থেকে তুলে আনা। তাহলে জনগণ কি এই বর্তমান সময়ের এই পরিস্থিতিটাকে ভালো বলবে, নাকি তারা যে পরিস্থিতিটাকে নিজের হাতে তালাবদ্ধ করে দিয়েছে সেই পরিস্থিতিটাকে বলবে? দেখুন, আমি প্রথমে বলেছি জনগণ ৩ বেলা ৩ মুঠো ভাত খেতে চায়, স্থিতিশীল সমাজ চায়, নিরাপত্তা চায় এবং এগুলো যারা তাদেরকে দিতে পারবে তাদেরকে তারা ভালো বলবে। এখানে জুলাই যোদ্ধা বলুন, কিংবা বর্তমান শাসক গোষ্ঠী বলুন, অথবা অতীতে যারা শাসন করে গেছেন তারাই বলুন, যারা জনগণের পক্ষে থাকবে, জনগণের আশা প্রত্যাশা পূরণ করবে, তাদেরকে ভালো বলবে। কিন্তু এই জুলাই এবং জুলাই যোদ্ধারা বর্তমান সময়ে দেশে যে পরিস্থিতি তৈরি করে রেখেছেন, এই পরিস্থিতিতে কিন্তু জনগণ খুবই ক্ষুব্ধ। যার কারণে বর্তমান সময়ে জুলাই যোদ্ধাদের দেখা মাত্রই কিন্তু জনগণের রক্ত টগবগ করতে শুরু করে। তারা অপছন্দ করেন তাদের। দর্শক,
এই যে জনগণের ক্রমবর্ধমান বিরক্তি, এই যে চারদিকে ছড়াতে থাকা ক্ষোভ, এটা কিন্তু এই জুলাই যোদ্ধারা খুব ভালো করেই বর্তমান সময়ে টের পাচ্ছেন এবং বুঝতে পারছেন। তারা কান পাতলেই কিন্তু শুনতে পাচ্ছে আওয়ামী লীগের ফিরে আসার একটা প্রচ্ছন্ন আওয়াজ বা সংকেত, যা চারিদিকে ব্যাপক ডালপালা মেলতে শুরু করেছে। আর এখানেই কিন্তু তৈরি হয়েছে তাদের সবচেয়ে বড় ভয়ের জায়গা। তারা কিন্তু বুঝতে পারছে তাদের এই রাজনৈতিক প্রতিহিংসা সুযোগ পেয়ে অন্যকে নির্যাতন করার এই অমানবিক উল্লাস খুব শিগগিরই কিন্তু বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসবে। কেন? কারণ প্রকৃতির একটা অমুক নিয়ম আছে। জুলুম কখনো কিন্তু চিরস্থায়ী হয় না। তাছাড়া আরেকটা নির্মম সত্য হলো, এখন আর তাদের সেই পছন্দের সরকার তাদের নিয়ন্ত্রণে নেই। তারা চাইলেই এখন যা ইচ্ছা তা করতে পারে না। কারণ রাষ্ট্রের নিজস্ব কিছু মেকানিজম আছে, আন্তর্জাতিক হিসেব নিকেশ আছে। নতুন সরকার সেগুলো মেনে চলছে। এই যে একটা চরম নিরাপত্তাহীনতা আর ভবিষ্যতে নিজেদের অস্তিত্ব নিয়ে শঙ্কা, এটাই মূলত তাদের বাধ্য করছে নিজেদের অবস্থান বর্তমান সময়ে পরিবর্তন করতে। তাই এখন কিন্তু আমরা দেখছি এক অদ্ভুত দৃশ্যপট। যারা কিছুদিন আগেও বীর দর্পে বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে, আজ তারা নিজেদের কৃতকর্মের ভয়াবহতা আঁচ করতে পেরে পিছু হটতে শুরু করেছে। অবস্থাটা এখন ওই প্রবাদের মতো হয়ে দাঁড়িয়েছে, চাচা আপন প্রাণ বাঁচা। তারা বুঝতে পারছে যে সামনের দিনগুলো মোটেও কিন্তু কুসুমাস্তীর্ণ নয়। তাই এখন তারা ভুল স্বীকার করতে শুরু করেছে। কেউ কেউ বলছে, আমরা তো আসলে এমনটা চাইনি, আমরা ভুল করেছি। এরা আসলে মাফ চেয়ে কোনো রকমে বিদায় নেয়ার একটা সম্মানজনক পথ খুঁজছে। কিন্তু ইতিহাস কি আসলে এত সহজে কাউকে কখনো ক্ষমা করে? রাজনীতির মাঠে এই যে একটা বিশাল শূন্যতা আর ঘৃণার চাষাবাদ তারা করে গেল, এর মাসুল তো কাউকে না কাউকে কোনো না কোনো দিন, কখনো না কখনো, কোনো না কোনো ভাবে দিতে হবে, তাই না? পরিশেষে একটা কথাই বলতে চাই, সময় বদলায়, ক্ষমতার হাত বদল হয়, কিন্তু দিন শেষে সাধারণ মানুষের রায় কিন্তু এখানে চূড়ান্ত। যারা সাময়িক উত্তেজনায় ভেসে একটি প্রাতিষ্ঠানিক রাজনৈতিক শক্তিকে মুছে ফেলার খোয়াব দেখছিলেন, তারা আজ নিজেরাই কিন্তু নিজেদের জালে চরমভাবে আটকা পড়েছে। বাংলার মানুষ বরাবরই কিন্তু শান্তিপ্রিয়। তারা হয়তো সাময়িক বিভ্রান্ত হয়, কিন্তু ঠিকই একসময় সত্যটা চিনে নিতে ভুল করে না। আগামী দিনগুলোতে রাজনীতির এই রঙ্গমঞ্চে আরো কত কি নাটক আমাদের দেখতে হবে, তা আসলে সময়ই বলে দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, মিথ্যার উপর দাঁড়িয়ে থাকা কোনো ইমারতই কিন্তু বেশি দিন আসলে টিকে থাকতে পারে না। কোনো না কোনো সময়, কোনো না কোনো ঝড়ে সেটা ভেঙে তছনছ হয়ে যায়। এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট, রাজনীতির যে দৃশ্য আমরা ক্রমশ দেখছি, সেই দৃশ্য কিন্তু এই দিকটাকে ইঙ্গিত করছে। একটি বড় ঝড় কোনো না কোনো এক সময় আসতে চলেছে। আর সেই ঝড়ের ইঙ্গিতও কিন্তু আমরা ইতিমধ্যে পাচ্ছি। সেই ঝড় কিন্তু আওয়ামী লীগ। এবং সেই ঝড়ে যেই ঘরটি ভাঙবে বা যেই মিথ্যার ইমারত ভেঙে পড়বে, সেটি হচ্ছে এই জুলাইকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন ব্যবসা, বিভিন্ন বাণিজ্য, জুলাইকে পুঁজি করে দেশকে একটি চরম ব্যর্থতার দিকে ঠেলে দেওয়ার সেই ষড়যন্ত্র। এবং সেই ঝড়ে এই ষড়যন্ত্র উড়ে যাবে, দেশের মানুষ ষড়যন্ত্র থেকে চিরতরে মুক্তি পাবে এবং শান্তিপ্রিয় জনতা আবারও শান্তিপূর্ণভাবে বসবাস করা শুরু করবে। তবে এখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছে? যেভাবে ভুল স্বীকার করে মাফ চেয়ে চাচা আপন প্রাণ বাঁচা পলিসি গ্রহণ করা শুরু হয়েছে, রাজনৈতিক দলগুলো কি এই বিষয়টি আন্দাজ করতে পারছে? আন্দাজ করতে পেরে যাদেরকে আজকে গণতান্ত্রিকভাবে তালাবদ্ধ করে রাখা হয়েছে, সেই তালা কি রাজনৈতিক দলগুলো খুলে দেবে? যদি খুলে দেয়, তাহলে আমি মনে করি হয়তোবা সেই ঝড়ের প্রভাব কিছুটা হলেও কম হবে। আর যদি সেই তালা পুরোপুরিভাবে সিলগালা করে রাখা হয়, তাহলে যে ঝড় আসতে চলেছে বা রাজনীতির আকাশে যে কালো মেঘ জমেছে, সেই কালো মেঘ যে ঝড়টিকে নিয়ে আসবে,
সেটি কিন্তু এই তালাকেও ভাঙতে যথেষ্ট পরিমাণ শক্তি নিয়ে অগ্রসর হচ্ছে। দেখুন, আমি এখানে শুধুমাত্র বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতির দৃশ্যপট বর্ণনা করে পর্যবেক্ষণ করে একটু বিশ্লেষণ বা পর্যবেক্ষণ উপস্থাপন করেছি। এখানে আমি বিপ্লবকে বা জুলাই যোদ্ধাদেরকে ছোট করে দেখিনি। আবার কোনো রাজনৈতিক দলকে আতঙ্কিত করার কোনো ধরনের ইচ্ছা পোষণ করছে না। আর শুধুমাত্র জুলাই যোদ্ধাদের বর্তমান সময়ে ভুল স্বীকার করার যে প্রেক্ষাপট বা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি, সেটার আলোকে আগামীতে বাংলাদেশের রাজনীতির মধ্যে বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস, পট পরিবর্তনের যে ইতিহাস, সেই ইতিহাস অনুযায়ী একটি ঝড়ের কথা তুলে ধরলাম। এখানে আমি কারো পক্ষে বলিনি, কারো বিপক্ষেও বলিনি। আমি চাই একজন সাধারণ নাগরিক হিসাবে এদেশে প্রত্যেকটি মানুষ শান্তিতে বসবাস করুক। আমি চাই এই দেশ স্থিতিশীল থাকুক। এই দেশে কোনো ধরনের বড় ঝড় না আসুক। সবাই মিলেমিশে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রত্যাশা করি। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আরেকটি কথা, প্রতিহিংসা অনেক ভয়াবহ একটি জিনিস। রাজনীতিতে যতদিন পর্যন্ত এই প্রতিহিংসা থাকবে, ততদিন পর্যন্ত রাজনৈতিক যে উন্নতি, সেই উন্নতি কিন্তু একটি রাষ্ট্র কখনোই অর্জন করতে পারে না। তাই এই প্রতিহিংসা, সেটা যে দলই হোক না কেন, প্রত্যেক দলকে এই প্রতিহিংসা রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। যতদিন পর্যন্ত না এটি একদম গোড়া থেকে নির্মূল করা সম্ভব হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের গণতান্ত্রিক পরিবেশ, জনগণের যে কাঙ্ক্ষিত আশা, প্রত্যাশা এবং স্থিতিশীলতা, সেটি কিন্তু আনয়ন করা খুব কঠিন হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।